This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যে কোনো মুহূর্তে প্রত্যাঘাত এবারে ইঙ্গিত দিলেন রাজনাথ সিং। ভারতের দিকে যারা চোখ তুলে তাকাবে তাদের যোগ্য জবাব দেওয়া হবে। মোদির কাজের সঙ্গে আপনারা পরিচিত, আপনারা আগেও দেখেছেন তিনি দৃঢ়তার সঙ্গে কি করেন। মোদি ঝুঁকি নিতে জানেন। আপনারা যেটা চাইছেন মোদির নেতৃত্বে সেটাই হবে। এবার হুঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। रक्षा मंत्री के रूप में मेरा दायित्व है कि मैं अपने सैनिकों के साथ मिलकर देश की सीमाओं की सुरक्षा सुनिश्चित करूं और मेरा यह दायित्व है कि अपनी सेना के साथ मिलकर देश के ऊपर आंख उठाने वालों को मुंहतोड़ जवाब दूं। आप सभी हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी को अच्छी तरह जानते हैं। उनकी कार्यशैली से भी अच्छी तरह परिचित हैं, उनकी दृढ़ता से भी अच्छी तरह परिचित हैं। जोखिम उठाने का भाव किस तरीके से उन्होंने सीखा है अपने जिंदगी में, उससे भी आप अच्छी तरह समझते हैं। मैं आपको आश्वस्त करना चाहता हूं कि प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा होकर रहे हैं। প্রাক্তন এনএসজি কর্তা এবং ওয়ার স্ট্র্যাটেজিস্ট দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। তার সঙ্গে কথা বলবো, তার প্রতিক্রিয়া জানবো। তবে আরও একবার আপনাদের জানাই, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি আশ্বাস দিলেন ভারতবাসী যেটা চাইছেন মোদির নেতৃত্বে সেটাই হবে। কি হুঙ্কার দিলেন প্রতিরক্ষা মন্ত্রী শোনাই আপনাদের আরও একবার। रक्षा मंत्री के रूप में मेरा दायित्व है कि मैं अपने सैनिकों के साथ मिलकर देश की सीमाओं की सुरक्षा सुनिश्चित करूं और मेरा यह दायित्व है कि अपनी सेना के साथ मिलकर देश के ऊपर आंख उठाने वालों को मुंहतोड़ जवाब दूं। आप सभी हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी को अच्छी तरह जानते हैं। उनकी कार्यशैली से भी अच्छी तरह परिचित हैं, उनकी दृढ़ता से भी अच्छी तरह परिचित हैं। जोखिम उठाने का भाव किस तरीके से उन्होंने सीखा है अपने जिंदगी में, उससे भी आप अच्छी तरह समझते हैं। मैं आपको आश्वस्त करना चाहता हूं कि प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा होकर रहे हैं। দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জন বাবু, কিভাবে দেখছেন আপনি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর এই হুঙ্কারকে? কথা বলবো তার সঙ্গে, তার আগে আরো একবার আপনাদের জানি রাখি, যারা ভারতের দিকে চোখ তুলে তাকাবে তাদের যোগ্য জবাব দেওয়া হবে। মোদির কাজের সঙ্গে আপনারা পরিচিত, আপনারা আগেও দেখেছেন তিনি দৃঢ়তার সঙ্গে কিভাবে দেশকে পরিচালনা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রীর এই হুঙ্কার স্পষ্ট বার্তা পাকিস্তানকে এবং ভারতবাসীকে আশ্বাস আপনারা যেটা চাইছেন সেটাই হবে। তবে রাজনাথজি তিনি যা বলছেন এর পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূল করতে নাম না করে পাকিস্তানকে নিশানা করেছেন প্রধানমন্ত্রীও, সেই বক্তব্যও শোনাবো। তবে তার আগে দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন বাবু, রাজনাথ সিং এর এই হুঙ্কার পাকিস্তানের প্রতি কিভাবে দেখছেন একে? এটা আমি অনেকবার আগেও বলেছি যে war is like 90% waiting, 10% fighting. India is absolutely ready to take Pakistan, but the thing is, যেটা আমি বারবার বলেছিলাম, you have to wait for the correct right moment for the maximum impact. তো টাইম এসে গেছে, যে কোনো মুহূর্তে হবে, আজকাল পরশুর মধ্যে। বেশ দীপাঞ্জন বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। রাজনাথ সিং এর বক্তব্য শোনালাম। এর পাশাপাশি সন্ত্রাসবাদকে নির্মূল করতে নাম না করে গতকালই পাকিস্তানকে নিশানা করেন প্রধানমন্ত্রীও। সীমান্তে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে হুঙ্কার দেন প্রধানমন্ত্রীও। তার বক্তব্য শোনাই আপনাদের। आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। पहलगाम में हुए आतंकी हमले में मारे गए लोगों के प्रति राष्ट्रपति लॉरेंस
और अंगोला की संवेदनाओं के लिए मैं उनका आभार व्यक्त किया। वी आर कमिटेड टू टेक firm and decisive action against terrorists and those who support them. We thank Angola for their support in our fight against cross-border terrorism. নৌসেনার পর এবার বায়ুসেনার প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রীর। দিল্লিতে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রধান এপি সিং এর সঙ্গে আধা ঘন্টারও বেশি বৈঠক করলেন প্রধানমন্ত্রী। গতকাল নৌসেনা প্রধান দীনেশ ত্রিপাঠীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী, আর আজ বায়ুসেনা প্রধানের সঙ্গে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রস্তুতি নিয়েও কথা বললেন তিনি। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে কড়া রিপোর্ট রাজ্যপালের। পরিস্থিতি খারাপের দিকে গেলে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ। পূর্ব পরিকল্পিত হামলা, স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যর্থতার উল্লেখ করে রিপোর্ট রাজ্যপালের। ধর্মীয় পরিচয় জেনে রাজনৈতিক হিংসা হয়েছে, রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে হস্তক্ষেপ করুক কেন্দ্র, সুপারিশ করলেন রাজ্যপাল। এলাকায় স্থায়ীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ করলেন সিভি আনন্দ বোস। ওদেরকে কুপিয়ে খুন করা হলো, তখন তো রাজ্যের পুলিশ তাদের প্রোটেকশন দিতে পারেনি, এখনো পর্যন্ত তাদের অপরাধীদের সম্পূর্ণরূপে ধরতে পারেনি। ডেলি একটা করে ধরছে। আর কুণাল বাবু যে বলছেন যে বিএসএফ এর দোষ, বিএসএফ এর দোষ, ভাই তৃণমূল বলেছিল যে বহিরাগতরা এই কাণ্ড ঘটিয়েছে। 300 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছেন, একটা বহিরাগতকে গ্রেপ্তার করেছেন। নাটক হচ্ছে এসব। তৃণমূল কংগ্রেস চায় কি স্টেটটাকে একটা পুলিশ স্টেট বানিয়েছে। রাজ্যপাল আমি বলবো যে পুরোটা ঠিক করেননি। ওনার শুধুমাত্র ওই এলাকায় নয়, সারা বাংলাতে 355-56 জারি করা উচিত। পুরো কাজটাই অভিসন্ধিমূলক। যদি এটা কনফিডেন্সিয়াল রিপোর্ট যায়, সেটা যদি বাইরে না আসে তাহলে কি হবে? তাই জন্যে রিপোর্ট পাঠানো হয়তো তখনও পৌঁছয়নি, তখনও কেন্দ্রীয় গৃহমন্ত্রকে কেউ রিপোর্ট খুলেও দেখেনি, কিন্তু এখানে মিডিয়াকে দেখিয়ে হাওয়া গরম করা, এটা অতি নিকৃষ্ট মানের কাজ আমি বলব। এই করে দেখুন, না পশ্চিমবঙ্গকে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কোনোভাবে টলানো যাবে, এদিক ওদিক করানো যাবে। জারি করার মতো কোনো পরিস্থিতি নেই। কনস্টিটিউশনাল অথরিটি ভেঙে পড়েনি এখানটায়। রাজ্যপাল বলতে চাইছে এখানে 355 এর কথা বলতে পারতো, আমার মনে হয়, আমি যতটুকু বুঝি আর কি। রাজ্যপাল সবই বোঝেন যে 356 এইভাবে হয় না, তবুও তিনি বলছেন কাউকে খাতির করার জন্য, খুশি করার জন্য। এগুলো করে কোনো লাভ হয় বলে আমি বিশ্বাস করি না। সম্ভবত শুভেন্দু অধিকারীর কথার গুরুত্ব সাধারণ মানুষের কাছে কমে যাচ্ছে বলে এখন রাজ্যপালকে ব্যবহার করা হচ্ছে। ফলে যত নির্বাচন পশ্চিমবাংলায় এগোতে থাকবে, তত এই রকম গা গরম করা কিছু কিছু বক্তৃতা ইত্যাদি হবে হয়তো। তাহলে আজকে এই যে কেন্দ্রীয় শাসন ইত্যাদির কথা বলছেন, এই নিয়োগে যখন দুর্নীতি হলো, এত দুর্নীতিগ্রস্ত লোকেরা যখন সিবিআই ইডির হাত থেকে হাত ফসকে না ইচ্ছাকৃতভাবে জামিনে ছাড়া পেয়ে গেল, তখন রাজ্যপাল কেন দিল্লিতে কোনো চিঠি পাঠাননি, এটা আমরা ঠিক বুঝতে পারছি না। শামশেরগঞ্জের জাফরাবাদে নিহতদের পরিবারের ওপর সল্টলেকে পুলিশে অত্যাচারের অভিযোগ। জাফরাবাদে খুন করা হয় বাবা ছেলেকে, আতঙ্কে সল্টলেকে আশ্রয় নেয় পরিবার। হঠাৎই মুর্শিদাবাদ থেকে পুলিশ এসে সেখানে হামলা চালায় বলে অভিযোগ। এমনকি দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করা হয় বলেও অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিজেপি নেতারা, পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তারা। পরে শুভেন্দু অধিকারীর বাড়িতে যান জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবার। আতঙ্কিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। মুর্শিদাবাদ থেকে পুলিশ এসে সকালে তাদের সঙ্গে দেখা করতে চায়। কোনো রকমভাবে যারা শরণার্থী ছিল তারা পুলিশের সঙ্গে দেখা করতে না চাইলে পুলিশ জোরপূর্বক বাড়ির এই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং তারপরেই বিজেপির কর্মকর্তারা উপস্থিত হয়ে পুলিশের সঙ্গে ব্যাপক বাদানুবাদে জড়িয়ে পড়ে। মুর্শিদাবাদের পুলিশ এবং বিধাননগরের পুলিশরা এসে যে ঘটনা ঘটিয়েছিলেন, তাতে করে আতঙ্ক এই বাড়ির মালিকও। আপনার তো বাড়ি, কারা আশ্রয় নিয়েছিল এবং কি কারণের জন্য এখানে ছিলেন? মুর্শিদাবাদে যারা হরগোবিন্দ পরিবারের ওরা আত্মীয়রা এখানে আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার পর পুলিশ যেভাবে আজকে আচরণ দেখলাম, মানে তৃণমূলের গুন্ডা বাহিনীকেও হার মানিয়ে যায়। আজকে যেভাবে দরজায় লাঠি মেরে ভাঙচুর করে ভেতরে ঢুকে বা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে জোর ঢুকে ভাঙচুর করে। পুলিশ এসে ভাঙচুর করলো কেন?
ভাঙচুর করলেও ওরা জোরপূর্বকভাবে ঢুকতে চেয়েছিল, দেখা যে কোনো রকম কাগজপত্র কিচ্ছু ছিল না। আমরা কাগজ দেখতে চেয়েছিলাম যে আপনাদের কাছে কী আছে আমরা দেখতে চাই। না, এখন দেখার আইনি কোন বলে যে শরণার্থীরা এখানে ছিলেন তাদেরকে পুলিশ নিজেদের হেফাজতে নেয়, নাকি যে কারণের জন্য পুলিশ এসেছিল সেই কারণকে উপেক্ষা করে বিজেপি যে হাইকোর্টে যাওয়ার কথা বলছেন হাইকোর্টে গিয়ে তাদেরকে সঠিক নিরাপত্তা দেয়। অভিজিতের সঙ্গে সত্যজিৎ, TV9 বাংলা, সল্টলেক।